যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাননীয় স্পিকার, এটা বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মী, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসির রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলের, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে। মাননীয় স্পিকার, মাজার হামলা নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকারের আমলেও আমরা দেখলাম যে কুষ্টিয়ায় মাজারে হামলা করে একজনকে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কোনো ধর্মীয় বিতর্কে ঢুকবো না, সেটা নিয়ে আমাদের আলেম ওলামাগণ ব্যাখ্যা করবেন, কিন্তু আমরা রুল অফ ল নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আমরা তারও নিন্দা জানাই, এবং সকল ঘটনার তদন্ত এবং বিচার হওয়া উচিত। মাননীয় স্পিকার, এই সময়ের মধ্যে। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ নিয়ে নতুন করে কথা আসছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সমন্বয় করে বক্তব্য দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নেই, আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে। তো ওনাদের বক্তব্যটা পরিষ্কার হলে আমরাও এই বিষয়ে আমাদের অবস্থান বা বক্তব্যটা পরিষ্কার করতে পারবো। তবে একটা জিনিস, যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাননীয় স্পিকার, এটা বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন, এবং এটা সরকার এককভাবে ডিল করতে পারবে না। এটা জাতীয় ঐক্য লাগবে, এবং সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বিষয়ে। তবে বিগত আমলের মতো এবং ওয়ারেন্ট টেররের প্রজেক্ট হিসেবে যাতে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের নাটক না হয়, মাননীয় স্পিকার, এটাও আমাদের মাথায় রাখবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রধান একটা জনগোষ্ঠী হচ্ছে কৃষক। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। সরকার কৃষি কার্ড দিচ্ছে, এটা সরকারকে সাধুবাদ জানাই। তবে সরকার গত বছরের যে দামে কৃষক থেকে ধান এবং চাল কিনেছে, এই বছর ঠিক একই দামে কৃষক থেকে ধান কিনছে। এটার ফলে কৃষকদের কিন্তু মাননীয় স্পিকার লোকসান হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, সেচ খরচ, সার, বীজ, শ্রমিক মজুরি সব মিলিয়ে মাননীয় স্পিকার বড় মৌসুমে ধানের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদিকে কৃষি কার্ড দিবেন, আরেকদিকে ধানের ন্যায্য মূল্য আপনারা কৃষককে দিবেন না, এটা মাননীয় স্পিকার কোনো সমাধান বলে আমরা মনে করি না। মাননীয় স্পিকার, আমরা জুলাই গণহত্যার বিচার নিয়ে মাননীয় আইনমন্ত্রীকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং মাননীয় সংসদে করতে শুনি নাই, হয়তো আমরা মিস হয়ে যেতে পারে। আমরা আশা করব উনি প্রতি অধিবেশনে সংসদে এবং সংসদের বাইরে, আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আছেন, মাননীয় আইনমন্ত্রীর থেকেও আমরা জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া কতটুকু আগাচ্ছে, কিভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমরা স্বচ্ছ বক্তব্য ওনাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে মাননীয় স্পিকার আশা করি। আমরা আশা করি মাননীয় স্পিকার, যে জুলাই যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার থেকে, সেই সব কিছু অব্যাহত থাকবে, এবং বর্তমান সরকার সেটা আরো বৃদ্ধি করবে মাননীয় স্পিকার, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য। মাননীয় স্পিকার, আর 2 মিনিট যদি বৃদ্ধি করতেন আমি শেষ করে দিব। 2 মিনিট। জি, 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে এই প্রজন্ম কর্মসংস্থানের বড় একটা দাবি নিয়ে কিন্তু মাননীয় স্পিকার চাকরির আন্দোলন থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। ফলে আমরা আশা করব এই সরকারের সময় কর্মসংস্থানের সুরাহা হবে, এবং সেটার জন্য আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করতে হবে, বিনিয়োগ আনতে হবে, এবং চাকরিতে স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলো একদম বন্ধ করতে হবে মাননীয় স্পিকার, সরকারি চাকরিতে বিশেষত। মাননীয় স্পিকার, একটা বিষয় যে সরকার এখন বলে দিচ্ছে যে বিরোধী দল কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে, এবং বিরোধী দলের পতনও হয়ে যাবে, এরকম কথা মাননীয় স্পিকার সংসদে আমাদের শুনতে হচ্ছে। তো বিরোধী দল তো মাননীয় স্পিকার সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না, সরকারের শিখিয়ে দেওয়ার প্রয়োজন নাই কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে। বিরোধী দল বিরোধিতা করবে, সমালোচনা করবে, জনগণ এটা ঠিক করবে বিরোধী দলকে কতটুকু সমর্থন দিবে কি দিবে না। এবং বিরোধী দলের রাজনীতি মাননীয় স্পিকার বিএনপি করেছে, আমরা দেখেছি, তখন ছোট ছিলাম। মাননীয় স্পিকার, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, খালেদা জিয়া তখন গ্রেফতার হন, এবং তার পরের দিন আমার বাবা রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। আমার মা আমাকে নিয়ে থানায়
কোর্টে কোর্টে এবং কারাগারে কারাগারে আমি আমার মায়ের সাথে ঘুরেছি মাননীয় স্পিকার। আমি জানি আমার এই অভিজ্ঞতা বাংলাদেশের লাখ লাখ মানুষের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজনৈতিক কর্মী যারা রয়েছে তাদের সকলের একই অভিজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি প্রথম মনে হয়েছে যে এই প্রজন্ম হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমার সামনে একজন স্বৈরাচার, একজন স্বৈর শাসক থাকবে, বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি মাননীয় স্পিকার প্রথম বর্ষ থেকে। সেই জায়গা থেকে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে শুধু শেষ করব, সবাই যেহেতু এলাকা নিয়ে কথা বলে প্রথম আসলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেশী, ঢাকা 17-এর প্রতিবেশী হচ্ছে ঢাকা 11 মাননীয় স্পিকার। সংসদে সরকার দল এবং বিরোধী দলের যেই পরিমাণ বৈষম্য, ঢাকা 17 এবং ঢাকা 11-এর একই পরিমাণ মাননীয় স্পিকার বৈষম্য। ফলে উনি যাতে এই বৈষম্য দূর করেন এবং ঢাকা 11-র জন্য যদি মাননীয় সদস্য 2 মিনিট চেয়েছিলেন, শেষ হয়ে গেছে। আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন প্লিজ। স্পিকার ধন্যবাদ আপনাকে। ফলে এই বৈষম্য উনি সংসদেও দূর করবেন, সংসদেও দূর হবে এবং আমার এলাকাও সেই উন্নয়ন কার্যক্রম হবে। ঢাকা 11 এই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা মাননীয় স্পিকার, যেখানে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, তারা সকলে এসে কিন্তু ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। এবং এই অত্র এলাকার নানান সমস্যা, তো সরকারের জায়গা থেকে আমি আশা করব, আমি হয়তো অনেক সমালোচনা করতে পারি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু নতুন এসেছি কথা বলছি, তো সেই জায়গা থেকে যাতে আমার এলাকার প্রতি কোনো বিরূপ মনোভাব না থাকে, কোনো বৈষম্য যাতে না হয় মাননীয় স্পিকার। আপাতত ওনারা ওইখানকার যিনি পরাজিত প্রার্থী তাদেরকে দিয়েই বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করছে প্রশাসক, এই সিটি কর্পোরেশনের প্রশাসক। তা আমার ক্রেডিটের দরকার নাই, কিন্তু উন্নয়ন হলেই মাননীয় স্পিকার চলবে।